প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নসরাত। পর্ব ৩৫। খাবার টেবিলে টুংটাং শব্দ হচ্ছে। টেবিলে বসে সকালের নাস্তা করছে সবাই। নাসির সাহেব মুখে খাবারের লোকমা তুলে বললেন, আহানটা দিন দিন উচ্চারণে যাচ্ছে। সোহেব বলল গতকাল কিছু করতে গেলেই নাকি শাড়ির মতো খতখত করে। ইসরাত, তুমি একটু কথা বলো তো ওর সাথে। সমস্যাটা কি ওর একটু জেনে নিও। ইসরাত মোবাইল থেকে চোখ তুলে তাকালো বাবার দিকে। সরল নমনীয় রেখেই বলল, জি, কথা বলবো। ইরামের দিকে একবার তাকালেন নাসির সাহেব। তুমি কি এখন বসে বসে খাবে নাকি অফিসেও যাবে? ইরহাম এমনভাবে তাকালো যেন বোঝেনি তাকে কথাটুকু বলা হয়েছে কিনা। জিজ্ঞেস করলো, আমাকে বলছেন? জি, আপনাকে বলতেছি মহারাজা। মুখে খাবার ভরে টিস্যু দিয়ে হাত মুছে নিল ইরহাম। বলল, শিগগিরই যাব। সেই শিগগিরই সময়টা কখন? সামনের বছর থেকে পাক্কা। হেলে দুলে চলে গেল রুমে। নাসির সাহেব তার যাওয়ার পথে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। নুসরাতের দিকে আবার তাকালেন। জিজ্ঞেস করলেন, বিয়ে করবে কবে তুমি? বাবার কথার মসৃণ কপালে ভাঁজ পেলে তাকালে নুসরাত। ঠান্ডা অবয়বে কিছুক্ষণ চেয়ে থেকে বলে উঠল, করব। কবে? গত 2 বছর ধরে তো বলছো করবে। আমি জানতে চাচ্ছি সেটা কবে হবে। নির্লিপ্ত স্বরে বলল, ইসরাতের বিয়ে দিন। ইসরাতের বিয়ে হয়ে গেছে। ইসরাত ঠোঁট টিপে তাকালো। তাকে এখানে টানতে দেখে বলল, আমাকে এখানে টানা হচ্ছে কেন? আশ্চর্য। ইসরাতের কথা থামালো না নুসরাত। বোনের কথা শুনতে শুনতে উঠে দাঁড়ালো। ঠোঁট আলগোছে মুছে নিয়ে বলে উঠল, একবার বিয়ে করে শখ মিটে গিয়েছে, আর করার ইচ্ছে নেই। সিলেট মডার্ন গেটের সামনে দাঁড়িয়ে আছে আহান, উস্কো খুস্কো চুল। আজ সকাল সকাল ক্লাস হয়, ওই যে শীতের মধ্যেই তৈরি হয়ে যেতে হয়েছে। হাত বাড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করলো, কিন্তু কোনো গাড়ি থামল না। সবাই বুড়ো আঙুল দেখিয়ে শাসা করে চলে গেল। শেষ পর্যন্ত শাহপরান থেকে বাস নিয়ে ভার্সিটিতে যেতে হলো তাকে। ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে পড়ল সে। কাঁধের ব্যাগে একটা কলম আর স্টিকি নোট হবে হয়তো। চুপচাপ হেঁটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসে দাঁড়াতেই ধাক্কা লাগলো কারোর সাথে। চোখে মুখে বিতৃষ্ণা ফুটে উঠেছে তার। একে ঘুম হয়নি ঠিকমতো, তার মধ্যে এই আপদ। কোথা থেকে এসেছে এই আপদ? খেকিয়ে উঠল, এই চোখে দেখো না তুমি? আহানের চিৎকার মেয়েটা ভয়ে চুপুতুপু হয়ে দাঁড়ালো। একটু পেছনে সরে গিয়ে মিনমিনিয়ে বলল, তু তু দু। আহান আবারও চেঁচিয়ে উঠল, দুদু কি? হ্যাঁ, ধাক্কা দিয়েছ কেন? মেয়েটা আরেকটু গুটিয়ে গেল, তা খেয়াল করলো না আহাত। নিজের কণ্ঠে এমনকি চেহারায় একরকম রুদ্রভাব এনে বলল, চোখে যদি দেখো না তাহলে রাস্তা বের হচ্ছে কেন? ঘরে ভাই নেই, এভাবে ছেড়ে রেখেছো কেন তোমাকে? আপনার কি ঘরে মা বোন নেই? আপনার মতো সার ছেলেকে এভাবে ছেড়ে রেখেছে কেন? হাঁটতে পারো না, আবার মুখে মুখে তর্ক করো। আপনি ভালো মুখে কথা বলতে পারেন না, তাহলে কথা বলেন কেন? বা মুখে এখন খই পড়তেছে? এতক্ষণ তো মিউমিউ করছিলে। এক থাপ্পড় মেরে তোমার গাল ফাটিয়ে ফেলবো বেয়াদব মেয়ে। আহানের কথায় যেন ছাদ করে উঠল মেয়েটা। চোখ মুখ কালো করে বলল, জন্মের সময় আপনার মুখে কি কেউ মধু দেয়নি? তুমি তো বলে দেওয়ার জন্য ছিলে না, এই জন্য কেউ দেয়নি। মেয়েটা আরো কিছু বলতে চেয়েছিল। আহান চোখ দিয়ে মেয়েটাকে শাসিয়ে চলে গেল। যেতে যেতে একবার ভালো করে পরখ করলো মেয়েটাকে। চিমচিম কামিজ পরনে, চুলগুলো খোপা করে রাখা, ঠোঁটে কিছু একটা দিয়েছে যার জন্য ঠোঁট জলজল করতেছে। এইটুকু দেখে চোখ সরিয়ে নিল সে। বিড়বিড় করলো, বিরক্তিকর। পেছনে দাঁড়ানো আমিরাজা স্পষ্ট শুনতে পেল। সপ্তাহখানেক পরের ঘটনা। দিনটা শনিবার। সকাল থেকে বাড়িতে বসে ইসরাত পেপারে আঁকাআঁকি করছে কিছু একটা। এখনো পূর্ণচিত্র অঙ্কন করেনি, কিন্তু যতটুকু এঁকেছে ততটুকু দেখে ধারণা করা যায় গ্রাউন্ডের ছবি অঙ্কন করেছে সে। ঘড়ি কাটা 11:35 ঘরে টিকটিক করে চলেছে সেটা। নীরব ড্রয়িং রুমে ফাটিয়ে কর্কশ আওয়াজে চেঁচিয়ে উঠল হাতের কাছের ফোনটা। ইসরাত একবার চোখ তুলে তাকালো। আননোন নাম্বার থেকে কল এসেছে। কল ধরার প্রয়োজন বোধ করল না। সাউন্ড চেপে বন্ধ করে দিল কল টোনটা। মনোযোগ দিল হাতের কাজে। ওপাশের ব্যক্তি দমে নাকিয়ে আবারও কল দিলেন। কেটে দিল আবারও ইসরাত। পরপর আবারও দুটো কল আসলো একই নাম্বার থেকে। বিরক্ত হয়ে কল ওঠাতেই ওপাশ থেকে রাশবাড়ি স্বর ভেসে এলো। মিন্ময় তুষার স্পিকিং। মিসেস জাইনের সাথে কথা বলতেছি। ইসরাত সেকেন্ড দুয়েকের জন্য থমকালো। সচরাচর তাকে মিসেস জাইন বলে ডাকে না মানুষ। মাত্র 20 দিনের সংসার হয়েছিল তাদের। এখন যে বিয়ে প্রায় মধ্যসাগরে খেয়ে হারানো ডিঙি নৌকা। তাল হারিয়ে যাবে যাবে ভাব। সেই লোকের নাম নিয়ে তাকে কেন ডাকা হচ্ছে? যে সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, সেই সম্পর্ক দিয়ে যেন মানুষ তাকে চেনে। লোকটা দূরে পাড়ি জমিয়েছে, কিন্তু তার নামের ডাক থেকেই গিয়েছে ইসরাতের সাথে। কিছুদিন আগের কথা, ইসরাত গিয়েছিল শিশু সংস্থাতে কিছু ডোনেশন দেওয়ার জন্য। তখন এক ভদ্রমহিলার সাথে তার দেখা হয়। ভদ্রমহিলা দেখে মাত্রই শুধালেন, জাইনের বউ না? ইসরাত কার বাকিয়ে তাকালো। না বোঝার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, জি। বলছি, জাইনের বউ না তুমি? ওপর নিচ মাথা তোলাতেই ভদ্রমহিলা এগিয়ে এসে জড়িয়ে ধরলেন। তারপর জাইন সম্পর্কে শুরু করলেন বকবক।
একসময় জিজ্ঞেস করলেন, আরশ এখন কেমন আছে? ইসরাত কিছুটা অবাক কণ্ঠে জানতে চাইল, আরশ ভাই? ও মা, তুমি জানো না? ও তো আসাইলামে ছিল, মাথায় নাকি সমস্যা দেখা দিয়েছিল। ইসরাত অবাক হলো, মহিলার কথার চাপে পড়ে হাঁসফাঁস করলো, অতঃপর কোনোভাবে ওখান থেকে পালিয়ে বাঁচল। কানের কাছে হ্যালো হ্যালো শুনে হকচকিয়ে উঠল সে। এতক্ষণ ভাবনার অতলে হারিয়ে গিয়েছিল, তা উপলব্ধি করতেই নিজেকে চটাস করে একটা থাপ্পড় বসাতে মন চাইল। মনোযোগ মনে স্থির করলে এই মুহূর্তের জন্য। আজকাল একটু বেশি এসব নিয়ে চিন্তাভাবনা করে। কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলেই অন্য আরেকটা বিষয় এসে ঢুকে যায় সেখানে। এই যে এখন একটা কথা বলতে গিয়ে অন্য খেয়ালে ডুবে গিয়েছে। জি বলুন। সিলেট থানায় আসুন, সৈয়দ আহানের নামে অপহরণ মামলা করা হয়েছে। নুসরাত ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নিল, নিরুত্তেক মুখভঙ্গি তার। ইসরাত চিন্তিত কণ্ঠে বলল, ও কি মেয়ে অপহরণ করেছে? এমন কোনো কাজ করলে মেয়ে পুঁতে রেখে আসবো ওকে? ইসরাত মুখটা কিছুটা পাকালো, বলল, আশ্চর্য, এসব কোন ধরনের কথা? নুসরাত নির্বিকার গলায় বলল, ও যা ইচ্ছে করবে, আর কেউ কিছু বলবে না, এটা মনে করলে কিভাবে? কিছু বলি না বলে কি ও সবার বাপ হয়ে গিয়েছে? ওর হাড় গুঁড়ো করবো আজ আমি। নুসরাতের কথায় কান দিল না সে। গাড়ি এসে থানায় প্রবেশ করতেই দেখা দিল একদল লোকের সাথে, মুখে গোপদারিতে ভরপুর, চোখে মুখ ভীষণ হিংস্র। ইসরাত বাইরে পা ফেলতেই তাদের চোখে যেন বাজপাখির মতো এসে পড়ল তার ওপরে। পেছন থেকে উফকাট করা চুল বাঁধা একটা লোক তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে, তা উপলব্ধি করতে পারল সেকেন্ডের ভেতরে। মেয়েলিস অষ্ট ইন্দ্রিয় প্রক্ষত হয়, তা আবারও প্রমাণ হলো। তাই নিজের ওপর থেকে এমন দৃষ্টি সরাতে ওনা টানল আরেকটু মাথায়। ইসরাত গাড়ি পার্ক করে একপাশে রাখলো, এসে চারিদিকে সরাসরি লোকগুলোর দিকে তাকালো। এতক্ষণ যারা ইসরাতকে গিলছিল তাদের উদ্দেশ্য করে জানতে চাইল, এদিকে চোখ কেন? সরাসরি প্রশ্ন একটু ভরকাল লোকগুলো অতঃপর তাদের পাল নিয়ে এগিয়ে আসলো। ইসরাত নুসরাতের হাত চেপে ধরল, চোখ রাস্তার দিকে স্থির করতেই পায়ের দিকে নজর পড়ল। কালো রঙের নাইকের একজোড়া স্লিপার তার পায়ে, তাও 2 ইঞ্চি লম্বা। বেখিয়ালিতে পায়ে স্লিপার পরে বেরিয়ে এসেছে। চোখ তুলে তাকাতেই দেখলো সবাই এসে দাঁড়িয়েছে তাদের সামনে। পালের গাদা চুল বাঁধা লোকটা মুখোমুখি দাঁড়ালো নুসরাতের। উঁচু লম্বা অত্যাধিক মোটা মাংসপেশি পালোয়ানের মতো দেখতে লোকটা জিজ্ঞেস করলো খ্যাক করে, ও ছেলেটার বোন? নুসরাত গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কোন ছেলেটা, নাম কি? সৈয়দ আহনাফ নাফিল। নুসরাত হাত পাকালো বুকে আড়াআড়িভাবে। শীতকালে হাওয়ায় দক্ষিণ বাতাসে চুল উড়ছে, নাক গাল শীতে জমে গিয়েছে, লাল হয়েছে, ঠোঁট শুষ্ক। পরনে সাধারণ অফ হোয়াইট ও নীলের মধ্যে শার্ট, যা ইন করে রাখা, সাথে কালো রঙের ফর্মাল প্যান্ট। চুলগুলো বেঁধে সচরাচরের মতো বান করে রাখা, পায়ে কালো রঙের লুইপুত্তনের হিল। নুসরাত এগিয়ে গেল কিছুটা লোকটার দিকে, শ্লেষ মিশ্রিত স্বরে বলল, হ্যাঁ, আহান নৌফিলের বোন। লোকটা চটা কণ্ঠে বলল, ওই ছেলে কি করেছে জানো তুমি? ছেলে বলবেন না, সে হ্যাসান নেইম, ওর নাম ধরে ডাকলে উপকৃত হই। লোকটা থুত করে একতলা থুতু ফেলল পাশে। নুসরাত চুটকি বাঁচালো পুরো আঙ্গুলের মধ্যমা দিয়ে লোকটার সামনে। নিজে থেকে অ্যাটেনশন নিতে বলে উঠল, এছাড়া ওর দিকে তাকাচ্ছেন কেন? কার দিকে? লোকটা ঘটন করে জিজ্ঞেস করলো। নুসরাত দুর্বোধ্য হাসলো, চোখ দিয়ে ইসরাতের দিকে ইশারা করে বলল, ওর দিকে তাকিয়ে লাভ নেই, শি ইজ অলরেডি বুকড ফর সামওয়ান। শেষটুকু একটু টেনে টেনেই বলল। লোকটা গলা খাকারি দিল, সন্ত্রাসের মতো চেহারাটা নুসরাতের দিকে স্থির করলো। বিরক্তি মিশ্রিত স্বরে সম্পূর্ণ সিলেবাসের বাহিরে কথা বলল, মেয়ে মানুষ এত উগ্র হওয়া ঠিক না, মুখ থুবড়ে পড়বে। সেটা আমাকে বুঝে নিতে দিলেই ভালো হয়। আর তুমি তুমি করে বলবেন না, অপরিচিত মানুষ আমাকে তুমি করে বলেছ, তা আমার মোটেও পছন্দ না। নেক্সট টাইম আপনি করে বলবেন, চল। এক হাতে ইসরাতের হাত আঁকড়ে ধরল নুসরাত। বাতাসের ঝাপটায় ইসরাতের গায়ে হাঁটু সমান ল্যাভেন্ডার কালারের ক্যামিজটা উঠছে। এর মধ্যে পেছন থেকে লোকটার স্বর ভেসে এলো আবারও, আপনি তো ডিভোর্সি, এই আচরণের জন্যই কি ডিভোর্স হয়েছে আপনার? নুসরাত দাঁড়ালো। ইসরাত ইশারায় না করলো তর্ক না করতে। নুসরাত শুনল না, সে কোনো দিকে শুনেছে যে আজ শুনবে এই কথা। চোখের সামনে তোলা গ্লাসটা নামিয়ে রেখে দিল কিছু মুহূর্তের জন্য। সেকেন্ড দুয়েকের সময় নিল নিজেকে প্রস্তুত করার জন্য। উত্তরটা দেওয়া প্রয়োজন। কোনো তাড়াহুড়ো করলো না, অতঃপর ঘাড় বাঁকিয়ে তাকালো। স্বর উঁচুতে তুলে রাজভারী গলায় আওড়ালো, এখানে আমি এসেছি সাধারণ একটা কাজে। আমার পার্সোনাল লাইফ এখানে টেনে আনবেন না, প্রফেশনাল হন। প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের ভেতরে আগে তফাৎটুকু বুঝবেন, এরপর এসে বেহুদা মার্কা কথা বলবেন। নুসরাত থামল, অতঃপর হাসলো কটাক্ষ করে, তাচ্ছিল্য করলো চোখ দিয়ে, খোঁচা মারলো সূক্ষ্ম কণ্ঠে, চাঁদাবাজি করে আর কতদিন, সামনে তো নির্বাচন, কি হয় কে জানে। লোকটাকে স্তম্ভিত দাঁড় করিয়ে রেখে খটখট শব্দ তুলে চলে গেল সামনে। হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে রাখা ইসরাতের শুভ্ররাঙা মেয়েলি হাত। বাতাসে ইসরাতের মাথার ওড়নাটা পেছনে পড়ে যেতেই হাত কোপা করা চুলগুলো উঁকি দিল। তা পুরোরূপে বের হওয়ার পূর্বেই আবারও মাথায় টেনে নিল ওড়নাখানা সে। সাধারণত থমথমে একটা ভাব বিরাজ করেছে পুলিশ স্টেশনের ভেতরে।
দরজা দিয়ে প্রবেশ করতে দেখা হলো মিন্ময়ের সাথে। চোখাচোখি হলো। মিন্ময় চেয়ার দেখিয়ে বলল দুজনের উদ্দেশ্যে সিট। ইসরা চেয়ার টেনে বসলো। নুসরাত চেয়ার টেনে বসতে নিবে, থেমে গেল। এগিয়ে গেল লোহার শিকলে। মাথা ঝাঁকিয়ে বসে থাকতে দেখলো আহানকে। ডাকলো, আহান। আহান চোখ তুলে তাকালো। ঝিলিক দিয়ে উঠলো মরিতে কিছু একটা। পুরুষালে গম্ভীর মুখটা রেখে এগিয়ে আসলো। জি। নুসরাত লোহার শিকলের বাইরে দাঁড়িয়ে আহানের মুখটা পরখ করে নিল। জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছিস? মেরেছে? না ভঙ্গিতে মাথা তুলাতেই নুসরাত ছেড়ে দিল আহানের মুখটা। জিজ্ঞেস করলো, জোর করে বিয়ে করেছিস? না। তাহলে মেয়ে অস্বীকার করলো কেন? তার অমতে বিয়ে করেছিস? আহান রাগ করল। জড়তা নিয়ে চেয়ে রইল নুসরাতের দিকে। তৃষ্ণাত্ম চোখে বোনের দিকে অপলক চেয়ে থেকে বলে উঠল, ভাইদের ভয় পাই। নুসরাত যেন এতে তেতে উঠল। গরম তেলে কেউ পানি ঢেলে দিয়েছে এমন করে মুখ কুচকাল। ছাত করে উঠে বলল, ভয় পাই যখন তখন প্রেম করার প্রয়োজন কি ছিল? আহান উত্তর দিল না। উত্তেজনায় তার গলায় জান এসে ঠেকেছে। নুসরাত যেন এমন করে উদয় হবে ইসরাতের সাথে তা ভাবনারই ছিল না। ভাবনার বাইরে গিয়ে এতটুকু হওয়ায় নিজের স্বাভাবিক অবস্থা খুইয়েছে। নুসরাত কথা শেষে গিয়ে আবারও মিন্ময়ের সম্মুখে বসল। চোখে চোখ পড়ল দূরে কাচুমাচু হয়ে বসে থাকা মেয়েটাকে। শাড়ির সাথে মিলিয়ে মাথায় লাল রঙের ওড়না চড়ানো। বউ বউ লাগছে দেখতে। বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে তা বোঝা যাচ্ছে। নজর লেগে যাবে ভেবে চোখ সরিয়ে আনলো তড়িৎ মেয়েটা। ইসরা শান্ত স্বরে জিজ্ঞেস করলো মিন্ময়কে, অপহরণ মামলা কি করেছে? উফকাট করা মোটা পেশি সংযুক্ত লোকটা বসতে বসতে বলল, আমি করেছি। নুসরাত জিজ্ঞেস করলো, কারণ? আমার বোনকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে বিয়ে করেছে জবরদস্তি করে। নুসরাত বিরক্ত হলো। মুখে তোতা কিছু একটা জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে এমনভাবে মুখভঙ্গি করলো। তাকালো প্রতিষ্ঠা নিয়ে মেয়েটার পানে। আগে নুসরাত হলে সে আহানকে সাবপাশে দিত এখানে বসে, কিন্তু এখন তা করলে চলবে না। তাই জিজ্ঞেস করলো, নাম কি? নুসরাতের গলার আওয়াজ শুনে বোঝা গেল না সে প্রশ্ন করছে নাকি ধমকাচ্ছে। চুলে উফকাট করা লোকটা বোনকে ধমকাতে দেখে নুসরাতকে ধমকে উঠল। আমার বোনকে ধমকাচ্ছেন কেন? আপনার ভাই এমনিতে জোর জবরদস্তি করে বিয়ে করেছে, তাতে আমার বোন ভয় পেয়েছে। এখন বোন এসে নবাবই দেখাচ্ছেন? প্রথমে কথা কানে তুলছিল না এমন ভাব করলো। অতঃপর উত্তর দিতে চাইলো শেষটুকুর, কিন্তু কথা খরচে হবে ভেবে আর পরোয়া করলো না। যেহেতু নবাবই করেছে সেহেতু ছোটোখাটো কিটের প্রশ্নের উত্তর দিয়ে নিজের নবাবেই ভাব খোয়াতে চাইলো না সে। মেয়েটাকে আগে নাই জিজ্ঞেস করলো, এই মেয়ে, নাম কি তোমার? কিছু জিজ্ঞেস করেছি। মেয়েটা কেঁপে উঠলো, উত্তর দিল, আমিরা। নুসরাত মাথা দোলালো, মিন্ময়ের দিকে তাকালো, বলল, আমি মেয়েকে প্রশ্ন করেছি যদি জোর জবরদস্তি করে বিয়ে করে তাহলে আইনিভাবে আহানকে যা শাস্তি দেওয়া হবে সে মাথা পেতে নিবে। আর যদি বিয়েটা দুজনের মার্জিত হয়ে তাহলে চুপচাপ ওকে কোনো বাকবিতরণটা ছাড়াই ছেড়ে দিতে হবে। মৃন্ময় হাসলো চোটে করে বাঁকিয়ে উফকাট করা লোকটার দিকে তাকালো। লোকটার পেছনে চালাপাড়া হাত পেতে দাঁড়ানো, একদম রেডি হয়ে, যেন পালের কথা লোকটা কিছু একটা বললেই ঝাঁপিয়ে পড়বে। রাইনীতে জিজ্ঞেস করলো মিন্ময়, আপনি রাজি তো মিস্টার রাজ? পালোয়ানের মতো দেখতে লোকটা মাথা দোলালো। নিজের কথায় অটল থেকে বলল, হ্যাঁ রাজি। আর এটাও ভালো করে জানি এই ছেলে জোর করে বিয়ে করেছে আমার বোনকে। নুসরাত চেয়ার টেনে একদম সরাসরি বসলো আমিরার। চোখে মুখে অত্যাধিক গাম্ভীর্য। নুসরাত বলল, না ধমকে কথা বল। কথাটুকুর প্রত্যুত্তরে আসলো অত্যন্ত তাড়াতাড়ি বিপরীত পাশে মানুষটার কাছ থেকে। আমি জানি কিভাবে কথা বলতে হয়। আমিরাকে প্রশ্ন করার পূর্বে প্রচুকল উঠে গেল ওপরে। মসৃণ কপালটুকু মিশ্রণ রইল না আর। জিজ্ঞেস করলো, হ্যাঁ আমিরা বলো, আহান তোমাকে গান পয়েন্ট করে বিয়ে করেছে? আমিরা কাঁচুমাচু কণ্ঠে বলল, না। নুসরাত পুরো কুচকালো আর একটু। হেই, এমন মির্গি রুকের মতো কাঁপছো কেন? তোমাকে কেউ হিট করছে না। তবুও আমিরার কাঁপাকাঁপি বন্ধ হলো না। লোহার শিকলের আড়াল থেকে একজোড়া চোখে যে তার পানে তাকিয়ে আছে তা টের পেল সে। ঠান্ডা সেই দৃষ্টির তোপে পরে শীতটারা বেয়ে বেয়ে গেল শীতল স্রোত। নুসরাত ঘাটল না, মুরগির মতো সেটা যেতে দেখলো তাকে। জিজ্ঞেস করলো, আহান কি বলেছে তোমার বাপ ভাই কাউকে খুন করবে? আমিরা ভয়ার্ত স্বরে বলল, না। কোনো প্রকার হুমকি দেয়নি তো বাসা থেকে তুলে আনার সময়? না। নুসরাত তাকালে মিন্ময়ের দিকে, বলল, নোট করুন, অপহরণ মামলা তাহলে জালিয়াতি প্রমাণ হলো তো? শেষটুকু প্রশ্ন করে ছেলে দিল সে। মিন্ময় মাথা তুলালো, বলল, নোটেড। রাজবনির দিকে তাকিয়ে সরে চোখে তাকিয়েই রইল। তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, তোকে তুলে এনেছি বলে মিথ্যা বললি কেন? আমিরার হাতের তালু ঘেসে নাই একবার হলো। এই শীতের মধ্যে কপালে ঘামের উৎপত্তি দেখা দিল। ঠোঁট টিপে বসে রইল, উত্তর দিল না ভাইয়ের প্রশ্নে। নুসরাত নিজের প্রশ্ন জারি রাখলো। আগের মতো জিজ্ঞেস করলো, তুমি নিজ ইচ্ছায় এসেছো আহানের সাথে? হ্যাঁ। নিজ ইচ্ছায় আসলে আমার ভাই কেন হাজতের ভেতরে? তোমারও তো একই সাথে সেখানে থাকা উচিত ছিল, তাই না? আমিরা থেমে গেল, বোকার মতো চেয়ে রইল নুসরাতের দিকে গোল গোল চোখে। সগতিও দিল বিনবিন করে, হ্যাঁ। তাহলে তুমি বাইরে কি করছো? কথার টোনে উপরে উঠল গাম্ভীর্যে মোড়া মেয়েটার। ভয়ত প্রকৃতির আমিরা তাতে কুটিয়ে গেল আরও।
চোখ মুখ অন্ধকার করে কেঁদে দিল। মুখ চাপ পড়ল কান্না আটকানোর জন্য, হলো না। নুসরাত তার কান্নার পরোয়া করল না, জেরা করল। আহান তোমায় টেনে বাসা থেকে বের করে নিয়ে এসেছে বা অজ্ঞান করে? না। বড়া মস্তিষ্কে বলে সে নির্লজ্জের মতো শুধালো। বিয়ে না করলে ধর্ষণ করবে বলে হুমকি দিয়েছে? ইসরাত নুসরাতকে খোঁচালো মুখ বন্ধ করার জন্য। নুসরাত করল না। আবারও প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কড়া কণ্ঠে উত্তর দিল। কি হলো? উত্তর দাও। আমিনার মুখটা দেখবার মতো পাংশুটে বর্ণ ধারণ করলো, বিড়বিড় করে বলল, না। রাজ নুসরাতকে থামানোর জন্য গলা খাকারি দিল। একটা শব্দ বলার জন্য মুখ খুলতে নিবে, তাকে থামিয়ে দেওয়া হলো। 1 মিনিট মিস্টার রাজ, আমাকে কথা শেষ করতে দিন। কথার মধ্যে কথা বলবেন না। দুজন যখন কথা বলে তখন তৃতীয় ব্যক্তির চুপ থাকা উচিত। এটা পারিবারিক শিক্ষার আওতায় পড়ে। যা বলেছিলাম। আহানের হাত ধরে তুমি নিচে পালিয়ে এসেছিলে নিজের বিয়ে থেকে? আমিনা মাথা দোলালো। মাথা দোলানো শেষ হওয়ার আগেই নুসরাতের ধমকানোর স্বর ভেসে এলো। এই মেয়ে, মুখে কথা বলো। হকচকানো নয়নে তাকিয়ে চিচি করে উঠল আমিরা। নুসরাত জিজ্ঞেস করলো, বিয়েটা তোমার মত নিয়ে হয়েছে? জি। মুখটা কঠিন করলো, স্বর কাটকটটা তার। 2 চোখ দিয়ে গিলে খাবে যেন মেয়েটাকে। স্পষ্ট করে কথা বলো, এমন ম্যানম্যান করছো কেন? আমিরা তবুও মিনমিন করলো। নুসরাত মিনময়ের দিকে তাকালো। অফিসার, নোট করুন এটা। কোনো জোর জবরদস্তি করা হয়নি। মিনময় তোর বলল, হাসলো। উঠে হাজতের তালা খুলল। রাজ নির্জীব চোখে বোনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। পুলিশের এমন হাসিতে লজ্জার সম্মুখীন হতে হয়েছে তাকে। আমিরাকে উদ্দেশ্য করে বলল, চল বাসায় যাব। আমিরা উঠে দাঁড়ানোর আগেই নুসরাত তাকে ধমকে দিয়ে বসিয়ে দিল। রাজের মুখোমুখি দাঁড়ালো। আমাদের বাড়ির বউ আমাদের বাড়িই যাবে। রাজ হাসলো কটাক্ষ করে, গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে উঠল নুসরাতের দিকে, বলল, এই বিয়ে হয়নি, অসম্পূর্ণ। মেয়ের অভিভাবক যে বিয়েতে উপস্থিত ছিল না, সেই বিয়ে কিভাবে কার্যকর হবে? রাজের মতো কণ্ঠ খাতে নামালো নুসরাত। দাঁতে দাঁত পিষে হিসে বলল, তাহলে বিয়েটা ইসলামী শরীয়ত মতে আবার কার্যকর করে দিচ্ছি। পেট থেকে মোবাইল বের করে ফ্যামিলি গ্রুপে কল দিল সে। ওপাশে কিছুক্ষণ পর জয়েন হলো সবাই। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নুসরাত বলল, কোনো প্রশ্ন না, একটা লোকেশন সেন্ড করছি, সেখানে তাড়াতাড়ি এসো। কথা শেষে মুখের উপরে ফোন কেটে দিল। 8 ঘন্টা পর দেখা মিলল একে একে সৈয়দ বাড়ির সবার। সৈয়দ বাড়ির সবার চোখে মুখে অবাকতার রেশ। ইসরাত কাহিনী করে একে একে বর্ণনা করলো সবার কাছে। আহান বিয়ে করে নিয়েছে শুনে রোহানি বেগম আর সুবি খাতুন মরা কান্না জুড়ে দিলেন। নুসরাত ভ্রুক্ষেপ করল না সেদিকে। ইরহাম ততক্ষণে গিয়েছে ইমামকে নিয়ে আসার জন্য। ইমামকে টেনে টুনে নিয়ে আসলো ইরহাম। ভদ্রলোক হতবিহ্বল, মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে ধাক্কা সামলাতে পারেনি। ইমামকে হতবাক রেখেই এই অবস্থায় সাক্ষী ও দুজনের পূর্ণ সম্মতি আবারও বিয়ে সম্পূর্ণ করা হলো। বিয়ে শেষে অত্যন্ত দুঃখের সহিত শহীদ সাহেব বিড়বিড় করলেন, আমি আমার পছন্দের বিয়ে দিতে চেয়েছিলাম আহানকে। রোহানি বেগম ঘট করে উঠলেন, বললেন, আমি তো মেয়ে দেখে এসেছি, সেদিন গিয়ে আংটিও পরিয়ে এসেছি, এখন আমি কিভাবে ওদের মুখ দেখব? শহীদ সাহেব বললেন, প্রথমে যেভাবে গিয়ে দেখিয়েছিলে এখন ঠিক সেভাবেই গিয়ে মুখ দেখিয়ে এসো। কথা শেষে দুজন দীর্ঘশ্বাস পেলেন। আহান তখনও গম্ভীর মুখে বসে নবস্ত্রীর হাতে তার মোছাই শক্ত করে চেপে ধরে। ওইদিকে যে মেয়েটা হাসপাস করছে তার দিকে বিন্দুমাত্র খেয়াল নেই ছেলেটার। নুসরাত বিয়ে শেষে বেরিয়ে গেল সবার আগে। ইরহামের সাথে ইসরাত বাড়িতে ফিরবে, তার একটু অফিসে কাজ আছে। গাড়িতে উঠে বসতেই কল আসলো রুবার। এয়ারপোর্ট কানে লাগিয়ে বলল, হ্যালো। জি ম্যাম, রুবা বলছি। হ্যাঁ বলো। আপনি একটু কষ্ট করে এসে আমাকে ইউনিমার্ট থেকে পিক আপ করবেন, গাড়ি পাওয়া যাচ্ছে না। নুসরাত ওকে বলে ফোন কেটে দিল। ধীরে ধীরে অগ্রসর হলো গাড়ি নিয়ে ইউনিমার্টের দিকে। আকাশে মেঘলা হচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, ক্লাসে তুফান আসবে। বিদ্যুৎ খুব চমকাচ্ছে। ইউনিমার্টের সামনে গিয়ে গাড়ি পার করে নেমে দাঁড়ালো নুসরাত। কানে ফোন লাগিয়ে কল লাগালো। রিং বেজে কেটে গেল। পরপর আরও 2বার কল দিয়ে নিজে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সে। মোবাইলে পাওয়ার বাটনে চেপে বন্ধ করার পূর্বেই চোখের সামনে ভাসলো আজকের তাজা খবর। ধ্যান দিল না সে ততটা। দিনের আলো তখন মেঘের প্রকোপে ধীরে ধীরে স্নান হয়ে এসেছে। ঘড়ির কাঁটায় বাজছে 12টা। নুসরাত রাস্তা পার হওয়ার জন্য এক পা এগোতেই আশেপাশে কিছু অদ্ভুত একটা অস্থিরতা টের পেল। ভ্রু কুচকে মলের বাহিরে ভেতরে তাকাতেই তার কুচকানো ভ্রু আবারও কুচকে গেল। মানুষজন প্রাণ হাতে দৌড়ে বাহিরে বেরিয়ে আসছে। কারো কারো মুখে আতঙ্কে নীল হয়ে গিয়েছে। কেউ কেউ বা প্রিয়জনকে বারবার ফোন করার চেষ্টা করেছে। মানুষের চিৎকার আর বাচ্চাদের কান্নায় চারিপাশে ঝাঁঝিয়ে উঠেছে। এতক্ষণ যা গাড়ি চলছিল তা এখন নেই বললেই চলে। রাস্তা খালি। দূর থেকে পুলিশের গাড়ি আসার সাইরেনই শোনা যাচ্ছে। সামনে তাকাতেই রাস্তার পাশে ইলেকট্রনিক্স দোকানের বড় টিভি স্ক্রিনে ব্রেকিং নিউজে ভেসে উঠল। ব্রেকিং নিউজ, একদল সন্ত্রাস টেরোরিস্ট ইউনিমার্টে নামক একটি শপিং মলে হামলা চালিয়েছে। বাকিটুকু আর শোনা হলো না। মলের ভেতর থেকে ভেসে আসা গুলি চালানোর পরপর একাধিক শব্দ। চারিপাশে মানুষ বাঁচার আশায় চিৎকার করে দৌড়াতে শুরু করলো। কেউ কেউ দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল। মানুষ এসব দেখলো না, দেখার প্রয়োজন বোধ করলো না। না যান বাঁচানোর আশায় একজন আরেকজনের মাটিতে পিষে চলে গেল। গ্লাস দ্বারা আবৃত ইউনিমার্টের ভেতরে তখন ধামধাম শব্দ।
মেঝেতে নিচে পিষে যাচ্ছে, কিন্তু নিজের বাচ্চাকে বুকের সাথে চেপে ধরে বাঁচানোর জন্য। নুসরাত হতভম্ব হয়ে কয়েক কদম পিছিয়ে গেল। কানে ভেসে আসলো মানুষের আর্তচিৎকার, বাঁচার আশায় প্রাণ ভিক্ষা চাচ্ছে তারা। এক মুহূর্তের জন্য বাচ্চাদের কান্নায় থামলো। সবকিছু ঠান্ডা হলো। চারিপাশে, রাস্তার আশেপাশে মানুষের পুলিশ হাতে মাইক নিয়ে কথা বলতে শুরু করলেন। গার্ডার করে মাইকের শব্দ ভেসে এলো। সবাই এই এলাকা থেকে নিরাপত্ত দূরত্বে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। টেরোরিস্টরা মানুষ মারতে পিছু পা হচ্ছে না। যারা এই এলাকায় আছেন তারা নিরাপদ দূরত্বে সরে যান। আবারও বলছি, এই এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরে যান। নুসরাত শুনল, তবুও পা বাড়ালো সিঁড়ির দিকে। কানে ভেসে আসছে গাড়ির শব্দ। হয়তো র্যাব, আর্মির গাড়ি এসে একের পর এক থামছে। গটগট বুটের শব্দ করে নেমে আসছে তারা। নুসরাত দাঁড়ালো না। তৎপর হয়ে ভেতরে ঢোকার আগে ইন্সপেক্টর নিষেধাজ্ঞা জারি করলে, মিস, এদিকে চলে আসুন। ভেতরে বিপদ হতে পারে, চলে আসুন মিস। কোঅপারেট করে পুলিশকে সাহায্য করুন। নুসরাত শুনল না সেই কথা। সে কোনোদিন শুনেছিল কারো কথা? এই এক জীবন তো তার চলে গেল অবাধ্যতা করে। পেছন থেকে অফিসারদের গলার স্বর আসছে। ব্যারিকেড আর ওপাশে দাঁড়ানো পুলিশেরা বারবার বলছে ভেতরে না যেতে। ফোর্স এসে তখন দাঁড়িয়েছে। নুসরাতকে বারংবার না করা সত্ত্বেও পা আগলে সম্মুখে এসে শরীরের ওপরে লেজার রশ্মি দেখা মিলেছে তার। ওপর থেকে ভেসে এলো কালো পোশাক আবৃত একটা লোকের আওয়াজ। কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবেন না ইন্সপেক্টর, না হলে এই মেয়েকে শ্যুট করতে 1 সেকেন্ডও লাগবে না। আত্মসমর্পণ করুন, না হলে একজন বেঁচে ফিরতে পারবে না। গাড়ি এসে থামলো। পরপর আবারও কয়েকটা। পুরো রাস্তাটা সাংবাদিক আর পুলিশের গাড়িতে ভরে উঠল। মিন্ময় পেছন থেকে নুসরাতকে হুঁশিয়ারি করলো, মিস নুসরাত, নড়বেন না, না হলে ওরা গুলি চালাবে। নুসরাত পিছু করে তাকালো। গায়ে তার লাল সবুজ অনেকগুলো লেজার রশ্মি দেখা মিলেছে। নুসরাত উল্লাসে ফেটে উঠল, তাই নাকি? তা চালাক না গুলি। আমি তো এক জীবন ধরে মরার আশায় বেঁচে আছি, দেখি আজ কি হয়। সে যেন খুশিতে লাফিয়ে উঠল। তার উল্লাস দেখে কে পুলিশ ফোর্সের বারবার বলা আত্মসমর্পণ করার কথা কানে তুলল না। হেলে দুলে হেঁটে গেল ভেতরের দিকে। আছে, দেখবে কি হয়। মৃত্যু তাকে কতটুকু সদরে গ্রহণ করে দেখবে। ঠোঁট দুটো উত্তেজনায় কাঁপছে। টেরোরিস্টরা নুসরাতের এমন ঐবত্যতা মানল না। তারা মানবে না, কারণ তারা সেই সৈয়দ পরিবার না যার ছায়াতলে সে বড় হয়েছে। কালো পোশাকধারী লোকগুলো হিংস্র বর্বর। বাজ পাখির নয় চাতকের দৃষ্টি। আশপাশ থেকে পজিটিভ ইশারা পেতেই গুলি চালালো তারা। বুড়ো কৃত্রিম নুসরাত ধূপধাপ শব্দ তুলে ভেতরে এগিয়ে আসতে, তারপর কিছু সেকেন্ড অতিবাহিত হতেই কোথা থেকে ছুটে আসলো একটা বুলেট। নাসির উদ্দিনের ছোট মেয়েটার গা চিরে সাঁ করে বেরিয়ে গেল M24 স্নাইপার ওপেনিয়ার একটি গুলি। নুসরাতের হেসে ফেলল। সিদ্ধারা উঁচিয়ে চলা মেয়েটা এক মুহূর্তের জন্য ঝুঁকে পড়ল, মাথা পাকিয়ে। গাড় তাড়ামি করে আবারও উঠে দাঁড়ালো। সম্ভব হলো না। শরীর মানেনি একটু পূর্বের ধাক্কাটা। ধপ করে বসে পড়ল আবারও। রক্ত টপটপ করে গড়ছে গা থেকে। চোখ দুটো শূন্য। হাসতেছে নুসরাত। নাসির খুব করে হাসছে। পৃথিবী তাকে নিয়ে তাচ্ছিল্য করেছে, তা যেন স্পষ্ট আঙুল দিয়ে দেখিয়ে দিল কেউ। নুসরাত নাসির হারে না, কে বলেছে? নুসরাতকে দেখলে সে হেরে গেছে। এই তো সে হেরে গিয়েছে। তার শরীর ঝরে রক্ত পড়েছে রাস্তার বুকে। তা একসময় গড়িয়ে যাবে নর্দমায়। নাসির সাহেব রক্ত নর্দমায় গড়াগড়ি খাবে। সৈয়দ বংশের রক্ত মানুষ পায়ে পিষে চলে যাবে। কুকুর গরু তাতে মূত্রত্যাগ করবে। নুসরাতের বুক কেঁপে উঠল। আত্মকরিমাপূর্ণ রক্ত টকবকিয়ে উঠল অন্তর কোণে। মিন্ময় চেয়ে রইল ব্যারিকেডের ওপাশে হতে। অহংকারের আবেশে ভরপুর নুসরাত নাসিরের দিকে হাসছে মেয়েটা। মৃত্যুকে আলিঙ্গন করে নিতে নিতে তার ঠোঁটের কিনারায় ফুটে উঠেছে ক্ষীণ হাসির রেখা। যেন এই পৃথিবীতে নুসরাত নাসিরের মতো কেউই সুখী নয়। টিপটিপ বৃষ্টি পড়েছে। আকাশ কাঁপিয়ে মেঘ গর্জন করেছে। সেই মেঘের আওয়াজে ধরণী কাঁপল। ধরণী নুসরাতের হৃদগহ্বর। গলা শুকিয়ে আসছে। পিপাসা পেয়েছে। পানির আশায় আশেপাশে চাইল, না, পানি নেই কোথাও। কুচো হয়ে বসে পড়ল। বিড়বিড় করল, পানি, পানি। চোখের সামনে ভেসে আসছে তার এক জীবনীয় অতীত বর্তমান সব। জন্ম থেকে এই পর্যন্ত যা যা মনে আছে তা পুরোনায় টেলিকাস্ট হলো সব কিছু। মায়ের কথা মনে হলো। হয়তো খাবার নিয়ে তার জন্য টেবিলে বসে আছেন। তিনি কি কাঁদবেন নুসরাত মরে গেলে? এই পৃথিবীতে মানুষের কেউ ভালোবাসে না। তারা হলো অবহেলার পাত্রী। পৃথিবীর বুকে তাদের অস্তিত্বটা যেন বেমানান। নুসরাতের কেউ ভালোবাসে না কেন? এই প্রশ্নে হাসি খেলে গেল নুসরাতের মুখে। ইসরাত কি করছে? সে কি কাঁদবে নুসরাত মরে গেলে শুনে? হয়তো অনেক কাঁদবে। মাকে নিয়ম করে তার যারে মিস করবে। আর ইরহাম, সে কি ব্যবসা সামলে নেবে দু হাতে? আহান, আহান কি আমেরিকা নিয়ে একটা সুখী সংসার করতে পারবে? নুসরাতের মনে প্রশ্ন উদয় হয়, কিন্তু এই প্রশ্নের উত্তর পেতে নুসরাতকে বেঁচে থাকতে হবে। সে আর বাঁচবে কতক্ষণ? হয়তো 1 ঘন্টা বা তার কম সময়। রক্ত ফিনকে দিয়ে বের হচ্ছে শরীর থেকে। পরনের শার্টটা তাজা রক্তে ভরে গিয়েছে। কাঁধ থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়েছে। হঠাৎ নুসরাতের মনে হলো নাসির সাহেবের কথা। তাকে কখনো বলা হয়নি, আব্বা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সে তো এই জীবনে কাউকে এ কথা বলতে পারেনি। মনের কথা কখনো মুখে আনতে পারেনি।
বাবা কি করছেন? টিভি দেখছেন হয়তো। তিনি কি জানেন নুসরাত এখানে জীবন মরণে জড়িয়ে আছে? তার ভেতর থেকে আজ এই উপলব্ধি আসছে, বাঁচবে না সে আর। এই তো আর কিছুক্ষণ পরে মৃত্যুর ফেরেস্তা আসবে তাকে নিতে। মৃত্যুকে আজ আছানি দিয়ে যেতে দেবে না। 5 বছর ধরে নুসরাত অপেক্ষায় মান ছিল এই মৃত্যুর। আজ যখন এসেছে নুসরাত তা আলিঙ্গন করবেই। পুলিশ ফোর্স পা বাড়িয়েছে ভেতরে। কয়েকজন মানুষ মরলে তাদের কিছু এসে যাবে না। ওপর মহল থেকে আদেশ মানুষ মরুক, তবুও যেন টেরোরিস্টের দল বেঁচে না ফিরে। কয়েক সেকেন্ড পরপর গুলি শব্দ হচ্ছে, স্নাইপার দিয়ে লাগাতার শুট করা হচ্ছে। মায়েদের হৃদয় বিতারক চিৎকার আর বাচ্চাদের কান্না মিশে যাচ্ছে বাতাসে। ধোঁয়া উড়েছে, কোথাও আগুন লেগেছে ধারণা করা যায়। নুসরাত শেষ মুহূর্তে এসেও তাড়ামি করলো, খোড়ানো পায়ে উঠে দাঁড়িয়ে সম্মুখে আগানোর চেষ্টা করলো। হলো না, মুখ দিয়ে ফিনকিতে রক্ত বেরিয়ে আসলো। গরম রক্ত ভরে গেল চারিপাশ, আর সামনে এগোনোর শক্তি হলো না। দরম করে উঠে পড়লো মেঝেতে। মাথার এক পাশে ছেয়ে গেছে। দুর্বদ্ধ হাসলো সে। পেছন থেকে মিন্ময় চিৎকার ভেসে এসছে। ঝাপসা শুনল সে, মিস নুসরাত সরে আসুন, সরে আসুন। কি বলেছে লোকটা? নুসরাত বুঝে পায় না, বোঝার চেষ্টাও করে না। ঘুম এসে তাকে জড়িয়ে ধরেছে, চোখ নিবু নিবু। তার সম্মুখে হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আরস। নুসরাত পান খুলে হাসলো। ওপরে লম্বা বিল্ডিংটা দেখেছে, উঠেছে সেদিকে তার চোখ নেই। কান বাঁধানো একটা শব্দ হলো ধরম করে। নুসরাত নিচের জায়গা থেকে ছিটকে গিয়ে পড়ল রাস্তার অন্য পাশে। ধোঁয়ায় ভরে গেল চারিপাশ, নীল আকাশটা অন্ধকারে ডুবে গিয়েছে। দূরের মিনার থেকে ভেসে আসছে জহরের আজানের শব্দ। কানে কানে কেউ এসে বলে গেল কিছু একটা। নুসরাত তবুও সেদিকে কান দিল না, হা করে তাকিয়ে থাকলো শূন্যে। লম্বা করে শ্বাস টানলো একবার দুবার, কিন্তু অক্সিজেনের ঘাটতি যেন কমলই না। শ্বাস প্রশ্বাস বেড়ে গেল, ছটপট করে উঠল তার শরীর। সে বড় লাগামহীন অবাধ্য এই ছোট্ট জীবনে কারো কাছে মাথা ঝোঁকায়নি। মেয়েলি আত্মগরিমা কিছুটা কমিয়ে যদি একটু ঝুঁকে যেত, তাহলে আজ এর একটা সংসার হতো। নুসরাতের সংসার করার ভীষণ শখ, একটা বাচ্চার ভীষণ শখ, কিন্তু সেই সংসার তো আর হবেই না। হৃদয়ের কথা ভেতরে চেপে রাখলে শেষ সময় তো এইভাবেই হারাতে হবে। কে বলে নুসরাতের মুখ থুবড়ে পড়ে না? এই তো নাসির উদ্দিনের কন্যাটা জীবনের কাছে ভীষণ করে মুখ থুবড়ে পড়েছে। আরস এসে পাশে বসেছে। নুসরাত উপলব্ধি করতে পারল, নাকি কস্তুরীর সুবাসটা এসে লাগলো আজ কড়া ভাবে। আজ হাত করে উঠল না সে আর বলল না, আরস ভাই দূরে যান, কস্তুরী গন্ধ আমার সহ্য হয় না। সে আজ নাক টেনে সুখে নাই শেষবারের মতো সেই গন্ধ। হাঁটু করে সামনে বসা মানবটার উরুতে খুব করে চাইলো মাথা রাখতে, কিন্তু তা কি আর সম্ভব হলো না। আরস বড় নিষ্ঠুরতা করলো। নুসরাত যেমন তার হৃদয়ে ঠাঁই দেয়নি, কখনো দূরছাই করেছে, ঠিক তেমনই আজ আরসও তার কাঁধে ভর দেওয়ার সুযোগ দিল না। ফিনকি দিয়ে রক্ত বের হওয়া বন্ধ হয়েছে বহু পূর্বে। রক্ত বের হতে হতে এখন বন্ধ হয়ে গেল। ব্যথায় গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে। চেহারায় লাবণ্যতা মরে গিয়ে নীলাভ রং ধারণ করেছে মেয়েটার। ও মিলি অহংকার মেটেনি। মুখের কোণে কোণে সৈয়দ বংশের রক্ত বলে যে পড়াইটা কোথাও অস্তমিত হয়নি, যেন সে সময়ে এসেও রক্তের পড়াই বুক ফুলিয়ে দিল মেয়েটার। ভীষণ হলো ইচ্ছে হলো মাকে ধন্যবাদ দিতে, তাকে তার গর্ভে জায়গা দেওয়ার জন্য। বাবাকে ধন্যবাদ দিতে তার ঐশ্বর্যাত সন্তান হওয়ার। কিন্তু তার কখনো সম্ভব না। নুসরাত গলায় কিছু একটা দলা পাকালো। কান্না, হ্যাঁ কান্নাই তো। বাচ্চারা আশা করে না নুসরাত। বাচ্চার আশায় কান্না করা বোকামি। বোকা মেয়েরা কাঁদে। নুসরাত নাসির বহু পূর্বে মরে গিয়েছে। গত 5 বছর ধরে সে ধুকে ধুকে মরেছে। গহীন ভাবনার অতলে থেকে বেরিয়ে নুসরাত তাকায় সুদর্শন লোকটার দিকে। আরস ঢুকে আসছে তার দিকে, দুহাতের আসলায় তুলে নিয়েছে তার মুখ। নুসরাত তাকিয়ে রইল তার দিকে। তার বহু জীবনের ইচ্ছে এই লোকটার মুখে ভালোবাসার কথা শোনার, কিন্তু সেই ইচ্ছেটাও পূরণ হলো না। নুসরাত শেষ সময়ে এসে বুঝতেই চাইল না সামনে দাঁড়ানো লোকটা আরস নয়, তার ভাবনা মাত্র। সে আকাঙ্ক্ষিত চেহারা নিয়ে তাকিয়ে রইল। ঠোঁটের কোণ ঘেঁষে বিষাদের হাসি। শরীর ধীরে ধীরে হৃদস্পন্দন হচ্ছে। হৃৎপিণ্ডের চলাচল ধীর থেকে ধীর হচ্ছে। শরীরের মাংসপেশিগুলো জমাট বাঁধছে। উত্তাল সমুদ্রের ন্যায় আসমিক গা ঝাঁকুনি দিয়ে উঠেছে তার। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড কাটে। তারপর সবকিছু নিস্তব্ধ হয়ে ওঠে। চোখের তারা গোর আমাবস্যা এসে দখল করে নেয়। পরিশেষে পশ্চিম আকাশে বুকে সূর্য যেন হারিয়ে যায়। তেমন করে সৈয়দ বংশের বুক থেকে নুসরাত নাসিরও হারিয়ে গেল কোনো এক অজানা গন্তব্যে, হয়তো না ফেরার দেশে।